শ্রুতির বিয়ে নিয়ে যেখানে আর্থিক খরচ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছে রাইয়ের মা, ঠিক সেই জায়গায় দুশ্চিন্তা সারানোর জন্য সার্থকের বাবা শ্রুতির গোটা বিয়ের আয়োজনে দায়িত্ব নিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সৌভিকের পরিবার থেকে যখন তারা বলে যে তাদের শ্রুতকে অনেক বেশি পছন্দ হয়েছে আর তারা এক মুহূর্ত আর অপেক্ষা করতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব তারা সৌভিক এবং শ্রুতির বিয়ের জন্য এগোতে চায়, এই কথা শোনা মাত্র সার্থকের বাবা আনন্দে আত্মহারা হয়ে যায় আর বলতে থাকে রাইকে ফোন করে যে রাই, খুব বড় একটা সুখবর আছে তোমার বোনের জন্য এবং তোমার গোটা পরিবারের জন্য। এবার তো তোমাদের বাড়িতে আরও একবার সানাই বাজতে চলেছে খুব শীঘ্রই। এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি তার মানে কি আমি এটা ধরে নিতে পারি যে সৌভিকের আমাদের মেয়েকে পছন্দ হয়েছে। কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে সেটাতে কোনো সন্দেহ আছে? তোমার প্রথম দিনই তো আমার মনে হয়েছে যে হয়তো বা সৌভিক এইবার আর বারণ করবে না, কারণ ছেলেটা অনেক বেশি ভুগেছে জানো তো। ও অনেক দিন ধরে বউ খুঁজছিল, কিন্তু যখন কিনা ও স্রোতকে দেখেছে না, তখনই আমি বুঝে গিয়েছি যে হয়তো বা ও আর এবার অন্তত বারণ করবে না। আর সেটাই হলো, দেখেছো তো। আমি বলেছিলাম না যে আমার মেয়েকে না পছন্দ করে কেউ থাকতেই পারে না। ওদিকে রাইকে সার্থকের বাবা বলতে থাকে যে দেখো রাই, তারাও আমাকে ফোন করে একটু আগে বললো যে তারা কোনো রকম কোনো দেরি করতে চায় না, কারণ খুব ভালো করেই তো তুমি জানো যে সৌভিক অ্যাব্রডে ছেলে, ওর খুব শীঘ্রই আবার অ্যাব্রড ফিরে যেতে হবে। আর তার জন্য ওরা চাইছিল যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে সৌভিকের যাওয়ার আগে যদি ওদের আশীর্বাদটুকু অন্তত হয়ে যায়, বাকি বিয়ের প্রোগ্রামটা না হয় ওরা পরে করবে, এটা তাহলে একটু ভালো হতো। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, এখনও পর্যন্ত মাকে তো সেরকমভাবে কোনো কিছু জানানো হয়নি, আপনি এখন আপনার বললেন, বাকিটা আমি মাকে জিজ্ঞেস করে তারপর আপনি আপনাকে জানিয়ে দিচ্ছি। ওদিকে কথা বলা মাত্র রাই যখন ওর মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে মা, তোমার ছোটো মেয়ের তো বিয়ে ফিক্সড হয়ে গিয়েছে, সৌভিকের খুব বেশি পছন্দ হয়েছে, ইভেন কি ওর পরিবারের সকলের সম্মতি মিলে গিয়েছে, আর তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব ওরা যাতে আমাদের বোনকে ওদের ঘরে লক্ষ্মী করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারে। ওদিকে কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে রাই, সবই তো হলো, কিন্তু স্রোতের গোটা বিয়ের এই আর্থিক খরচটা কে দিবে বলতে পারি? সবই তো মাত্র তোর অসুস্থতার টাকাগুলো আমরা শোধ করার কথা ভাবছিলাম সার্থকের বাবার কাছে। তারপরে আরও একটা বড় মোটা অঙ্কের একটা খরচের হিসেব যদি এখন আমরা করতে বসে যাই, তাহলে তো অনেকটা আমাদের আর্থিক সংকটে পড়ে যেতে হবে। তখন আমরা কী করবো বলতে পারি? সে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা, এইসব নিয়ে এত ভাবছো কেন বলো তো? আঙ্কেলকে যদি আমি একটু বুঝিয়ে বলি তাহলে হয়তো বা আঙ্কেল কিছুটা সময় আমাদেরকে আরও দিতে পারে। ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে না হয় সার্থকের বাবা তোকে কিছুটা সময় আরও বেশি দিল, কিন্তু তার শর্ত এতগুলো টাকার অঙ্ক আমরা কোথা থেকে মেলাবো বলতে পারি? এর মধ্যে তোর দাদা ভাইয়ের সার্জারির টাকাও আমাদেরকে জোগাড় করতে হবে। এই সকল কিছুর মধ্যে আমার মাথা কাজ করছে না। রাই এই কথা বলা মাত্রই সার্থকের বাবা হঠাৎ করেই রাইকে আরও একবার ফোন করে বলতে থাকে যে রাই, তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, জানোই তো যে আমি স্রোতকে সবসময় মেয়ের মতন দেখি আর মেয়ের মতনই স্নেহ করি, তাই আমি সেটা সত্যকার অর্থে আমি বাস্তবে করে দেখাতে চাই। আমি চাই যে আমার মেয়ের বিয়ের যাবতীয় সব ক্ষয় খরচের ভার তুমি আমার উপরে ছেড়ে। তো ওদিকে রাই বলতে থাকে যে না আঙ্কেল, আপনি এসব কী বলছেন? এইসব বলে আপনি প্লিজ আমাদেরকে লজ্জায় ফেলে দেবেন না। আমি মানছি যে আপনি স্রোতকে সবসময় নিজের মেয়ের মতন স্নেহ করেন, কিন্তু তাই বলে ওর গোটা বিয়ের দায়ভার যদি আপনি নিয়ে নেন, তাহলে সেটা অনেক বেশি আমাদেরকে ঋণে ফেলে দিবে। প্লিজ আমরা এরকমভাবে ঋণী হতে চাই না আর আপনার কাছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।